বার্সেলোনা ৮, রিয়াল মাদ্রিদ ০। স্পেনের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব একে অন্যের কাছে হার মানতে চায় না কোনো জায়গায়। ন্যূনতম ব্যবধান হলেও সেটা মেনে নেয় না। অথচ এইখানে কিনা রিয়াল মাদ্রিদকে একেবারে নকআউট করে দিল বার্সেলোনা। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ২৬ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছেন সেইখানে বার্সেলোনার ৮ জন আছে, রিয়াল মাদ্রিদের একজনও নেই। রীতিমতো ভূমিকম্প তৈরি হয়ে গিয়েছে। যদিও স্পেনের কোচ বলেছেন যে কে কোন ক্লাবে খেলেন, কে কোন ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেন, এগুলো তার দেখার বিষয় না। স্পেন জাতীয় দলের খেলোয়াড় হিসেবেই তাদের বিবেচনা করেছে এবং সেই বিবেচনায় রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার আসে নাই তো আসে নাই, বার্সেলোনার ৮ জন প্লেয়ার এসেছে তো এসেছে। এবং এইটা যে আসলে কত বড় ব্যাপার, দুই ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বিতার ইতিহাস তো রয়েছেই। ধরেন বিভিন্ন জায়গাতে গণমাধ্যমেই লেখা হয়েছে যে ১৯৫০ বিশ্বকাপের পর এই ৭৬ বছর পর রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার ছাড়া বিশ্বকাপে দল গঠন করছে স্পেন। অন্যদিকে বিবিসি, রয়টার্স, দ্য অ্যাথলেটিকের মতো এইরকম নিউজ যারা ভীষণ অথেন্টিক আউটলেট রয়েছে তারা লিখছে তো স্পেন তাদের ইতিহাসেই কখনো ফুটবল বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের ফুটবলার ছাড়া যায়নি। এটা ২৩ নম্বর বিশ্বকাপ হতে যাচ্ছে। স্পেন ৬টা বিশ্বকাপে অংশ নেয়নি, ১৭টা বিশ্বকাপ এটা তাদের অংশগ্রহণের, এবং কখনোই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার ছাড়া স্পেনের ওয়ার্ল্ড কাপ টিম হয়নি, যেটা এবার হয়েছে। রিয়াল মাদ্রিদের ফুটবলার কি আসলে কেউ ছিলেন যাকে নিতেই হতো? এবং স্পেনের এই বিশ্বকাপ স্কোয়াডটা কেমন হলো ওই আলোচনার মধ্যেই তো আমরা ওই বিষয়টা নিয়েও কথা বলবো। তবে আমার কাছে স্পেনের সবচেয়ে বড় কনসার্নের জায়গা অন্য একটা বিষয় মনে হয়, সেইটা স্কোয়াড কেমন হলো, রিয়াল বার্সার প্রতিদ্বন্দ্বিতা, এগুলো ছাপিয়েও আরও বড় ব্যাপার। স্পেন বিশ্বকাপ জিতেছে একবারই ২০১০ সালে। এইবার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশন তাদের। লাস্ট ইউরো বছর দুয়েক আগে ২০২৪ সালের সেই ইউরোটা যখন তারা জিতেছে, ফলে এইবারের এই স্পেন দলটাকে নিয়ে এক্সপেকটেশনটা অনেক বেশি এবং সেই জায়গাটা থেকে তাদের প্রতিভাবান ফুটবলারের তো অভাব নেই। ফাইনালি যেই স্কোয়াডটা দে লা ফুয়েন্তে দিয়েছেন সেই স্কোয়াডটা ওয়ার্ল্ড কাপ জেতার মতো, এইটা আলোচনার কিছু নয়। আপনি স্পেনকে কোনো হিসাবেই ধরেন হচ্ছে গিয়ে টপ 3-র বাইরে রাখতে পারবেন না, টপ 5-এর বাইরে রাখতে তো পারবেনই না। অনেকে নাম্বার 1 পজিশনেও স্পেনকে আসলে ফেভারিটে রাখতে পারেন। স্পেন সেটা আর্ন করে নিয়েছে। এখন তাদের যে স্কোয়াডটা সেইখানটাতে ২০১০ ওয়ার্ল্ড কাপের কথা আমি বলছিলাম, ওই জায়গাটাতেও তো বার্সেলোনার একেবারে রমরমা সময়, সেই পেপ গার্ডিওলার সময়, সেইখানটাতেও কিন্তু রিয়াল মাদ্রিদের ৫ জন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে ছিলেন এবং ক্যাপ্টেনও ছিলেন রিয়ালের একজন, ইকের ক্যাসিয়াস। ইনফ্যাক্ট বছর দুয়েক আগের যে ইউরো চ্যাম্পিয়নশিপটা তারা জিতলো সেইখানেও রিয়ালের ৩ জন প্লেয়ার ছিলেন। মানে রিয়ালের ফুটবলারদের সেই আধিক্যটা তো আসলে কমে এসেছে, তারপরেও তো ৩ জন ওই জায়গাটাতে ছিলেন। হোসেলো ছিলেন, দানি কালভার ছিলেন এবং নাচো ছিলেন। এইবার স্কোয়াডে একজনও আসলে নেই। রিয়াল মাদ্রিদে যে ভীষণ বাজে সিজনটা গিয়েছে এবং বার্সেলোনার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে তাদের যে ভালো সিজনটা গেছে সেইটারই একটা রিফ্লেকশন এই ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াড ঘোষণার সময় ডে লা ফুয়েন্তের পড়েছে বলে মনে হচ্ছে। আমরা স্কোয়াডটা যদি ধরে আলোচনা করি এবং সেইখানটাতে কারা কারা আসলে সুযোগ পেতে পারতেন ওইটা নিয়েও কথা বলতে পারবো। যেমন গোলকিপিং পজিশনটা স্পেনের আসলে ভেরি ওয়েল ইকুইপড এবং এই জায়গাটাতে তাদের ধরেন ফার্স্ট চয়েস কিপারের ওইখানে উনাই সিমন রয়েছেন এবং ব্যাকআপ হিসাবেও যেই ২ জন রয়েছেন, আর্সেনালের ডেভিড রায়ের কথা বলেন কিংবা বার্সেলোনায় একটা খুব ভালো সিজন কাটানো গার্সিয়া, এই ২ জনেরই কিন্তু হচ্ছে গিয়ে মানে এবেল ডেপুটি তাদের এইভাবেই বলা যেতে পারে। ডিফেন্সে তারা ৮ জন ফুটবলার নিয়েছেন এবং এই জায়গাটাতেই রিয়ালের একজন ফুটবলারের দাবিটা আসলে প্রবল ছিল। সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে তারা এখানে ৪ জনকে স্কোয়াডে নিয়েছেন কোচ দে লা ফুয়েন্তে। আইমেরিক লাপোর্তে সঙ্গে পাও কুবার্সি বার্সেলোনার আরও একজন এরিক গার্সিয়া এবং পুবেল, যিনি মার্ক পুবেল, এই ৪ জনকে সেন্ট্রাল ডিফেন্সে নেওয়া হয়েছে। ডিন হুইসেনকে নেওয়া যেতে পারতো না? রিয়াল মাদ্রিদের ডিন হুইসেন, যিনি আসলে নট নেসেসারিলি এইবারে তো রিয়াল সিজনটা কারোই খুব একটা ভালো যায়নি, কিন্তু তিনি এই রিয়াল মাদ্রিদের সবচেয়ে কাছাকাছি প্রতিনিধি হিসেবে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকার মতো আমার মনে হয়েছিল যে ডিন হুইসেন থাকতেই পারতেন, কিন্তু কোচ দে লা ফুয়েন্তে এইখানটাতে তাকে রাখেননি। দানি কালভারের কথা বলা হচ্ছে, কিন্তু দানি কালভারে তো এই জায়গাটাতে আমি মানে ওই যে উইং ব্যাক সাইড ব্যাক সেইখানটাতে তো কিছুদিন ধরেই তাকে দে লা ফুয়েন্তেও খুবই
প্রশংসা করেছেন। তবে আমার মনে হয়েছে যে ডানি কারভাল আসলে অত কাছাকাছি ছিলেন না। ড্যানি কারভাল সম্ভবত হচ্ছে গিয়ে তাদের প্রিলিমিনারি স্কোয়াডটাতেই ছিলেন না। আসলে সেটা যদি না থাকে তাহলে মূল স্কোয়াডটাতে এই জায়গাটাতে আসলে কিভাবে এইখানটাতে রাখা হবে। ফলে ওই সাইড ব্যাক যে পজিশনগুলা সেই জায়গাটাতে বার্সেলোনার এইখানটা বলে রিয়াল মাদ্রিদের যে প্রতিনিধি হিসেবে ড্যানি কারভাল যে থাকতে পারতেন ওই রকম জায়গাটাই আসলে তৈরি হয়নি। বরং এইখানটাতে ধরেন আলেহান্দ্রো গ্রিমালদো তাকে নেওয়া হয়েছে, ইয়োরেন্তেকে নেওয়া হয়েছে, মার্ক কুকুরেয়াকে নেওয়া হয়েছে। ফলে ওইখানটাতে আসলে ওই জায়গাটা কোনোভাবে পেদ্রো পোরো রয়েছেন আরেকজন, ওই জায়গাটাতে সুযোগ ডানি কারভালের হয়নি। মিডফিল্ড হচ্ছে গিয়ে স্পেনের ইঞ্জিন রুম এবং সেই জায়গাটাতে দুর্দান্ত অসাধারণ সব ফুটবলার রয়েছেন। সেই জায়গাটাতে আপনি যদি বলেন যে রদ্রি ব্যালন ডিওর উইনার ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার তিনি আছেন এই জায়গাটাতে মিকেল মোরেনো আর্সেনালের যে হচ্ছে গিয়ে মিডফিল্ডার জুবিমেন্দি তিনি রয়েছেন এবং মিডফিল্ডারে যে ফাবিয়ান রুইজও রয়েছেন, বাইয়নও রয়েছেন। কিন্তু মিডফিল্ডের এই জায়গাটাতে যেই জুটিটা হয়তো বা স্পেনকে খুব বেশি আশা দেবে সেটা বার্সেলোনার যে পেয়ার পেড্রি এবং গাভি। তাদের মধ্যে পেড্রি তো দুজনেরই ইনজুরির প্রবলেম রয়েছে, কিন্তু গাভি ধরেন মাঝখান দিয়ে 7-8 মাস ইনজুরির কারণে বাইরে ছিলেন। গত মার্চে খেলায় ফিরেছেন, তারপরে হাঁটুর ইনজুরি ছিল, তারপরে তিনি বার্সেলোনার সিজনের শেষটা ভালোভাবে করেছেন, যেখানটাতে বার্সেলোনার লাস্ট 8টা ম্যাচের মনে 7টাতেই তিনি খেলেছেন। ফলে ফিটনেসের এই প্রমাণটা তিনি দিতে পেরেছেন, যেই কারণে তাকে নেওয়া হয়েছে। এই পেড্রি গাভি এই দুইজনের যে ইনক্লুশনটা বার্সেলোনার ওই নিউক্লিয়াস যারা, সেই জায়গাটাতে আমার মনে হয় যে স্পেনের এখানটাতে অনেক বেশি তারা এই জায়গাটাতে শক্তিশালী হয়েছে। আর যদি আপনি ফরওয়ার্ড লাইনের কথা বলেন, সেইখানে রিয়াল মাদ্রিদের হচ্ছে গিয়ে গার্সিয়াকে তিনি হয়তো বা এক্সপেক্ট করতে পারতেন যে না তাকে কলাপ করা হবে, ওই আরেকজনও হয়তো বা রিয়ালের একটু কাছাকাছি ছিলেন, কিন্তু ওই জায়গাটাতেও স্পেন ওয়েল ইকুইপড। যেই জায়গাটাতে ওরিয়াজাবল তিনি তো রয়েছেনই, সঙ্গে নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল দুইজন যে দুই সাইড থেকে আছেন, সেই দুইজন তো এইবারের ওয়ার্ল্ড কাপে স্পেন দলেরই তুরুপে তাস হয়ে উঠতে পারেন, যদিও দুইজনেরই হচ্ছে গিয়ে ইনজুরি প্রবলেমের জায়গাটা রয়েছে। ফরওয়ার্ডের এইখানটাতে আরও স্পেন দলটাতে তাদের এইখানটাতে হচ্ছে গিয়ে মুনোজ রয়েছেন, পিনো রয়েছেন এইখানে বরিয়া। ফলে তাদের এই জায়গাটাতেও কোনোভাবে যে শক্তি, দানি অলমো রয়েছেন বার্সেলোনার মানে আরও একজন ফেরান তোরেস তারাও আসলে রয়েছেন। তবে মিসিং যেটা সেটা হচ্ছে গিয়ে এইখানটাতে লোপেস হচ্ছে গিয়ে ফেরমিন লোপেস, বার্সেলোনার একজন যিনি ইনজুরির কারণে পুরো ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছেন। এইটা আসলে একটা বড় মিস নিঃসন্দেহে। স্পেনের যে ওয়ার্ল্ড কাপ টিম, সেই টিম আপনি যদি কাগজে কলমে দেখেন তাহলে অবশ্যই তারা শিরোপা জেতার মতো। কিন্তু আমি বলছিলাম রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের যে এখানে নেওয়া হয়নি, বার্সেলোনার 8জনকে নেওয়া হয়েছে এবং বার্সেলোনার প্রতিটা পজিশনে, সেটা গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরওয়ার্ড, সব পজিশনেই তাদের ফুটবলার রয়েছে। রিয়াল মাদ্রিদের একজনও নেই এবং সেইখানটাতে আমার মনে হয়েছে যে সবচেয়ে কাছাকাছি আসলে ছিলেন ডিন হুইসেন। কিন্তু সেই ডিন হুইসেন সেন্ট্রাল ডিফেন্সে, তাকেই আসলে ওইখানটাতে মানে কোচ দে লা ফুয়েন্তে ডাকেন না। অন্য কেউ আসলে অত কাছাকাছি ছিলেন বলে বাড়ায় ন্যাশনাল টিমে কলাপের আমার কাছে সেইটা মনে হয়নি। ওই ফরওয়ার্ডে হচ্ছে গিয়ে ওই গার্সিয়াকে তারা আসলে নিতে পারত। কিন্তু কনসার্নের যেটা জায়গায় স্পেনের বড়, সেটা হচ্ছে ইনজুরিটা তাদের জন্য একটা বিরাট বড় কনসার্ন। সেইটা ফেরমিন লোপেস তিনি তো আসলে ইনজুরির কারণে ছিটকেই গেছেন এবং স্পেনের মূল যেই ভরসার জায়গা সেই লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস, এই দুইজন কিন্তু ফিট না এবং এই দুইজনের সিজনের শেষটা কিন্তু তারা নিজ নিজ ক্লাবের হয়ে বার্সেলোনা এবং অ্যাথলেটিকের হয়ে তারা খেলতে পারেনি। ইনফ্যাক্ট স্পেন যে ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচটা খেলবে কেপ ভার্দের বিপক্ষে, সেই ম্যাচের আগে তারা ফিট হয়ে উঠতে পারবেন কিনা ওইটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্নের জায়গা রয়েছে। ফলে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের এই যে ফিটনেস, সেটাই স্পেনের জন্য একটা বিরাট বড় কনসার্ন। নট শিওর যে আসলে মিকেল মেরিনো তার ফিটনেসের জায়গাটাও কি। তিনিও তো 4 মাস মাঠের বাইরে ছিলেন। আর্সেনালের লাস্ট ম্যাচটাতে লিগের তিনি হচ্ছে গিয়ে মাঠে ফিরেছেন। ফলে তার ফিটনেসটা কিরকম সেইটাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। ফলে আমার মনে হয় যে স্পেন টিমটা যে করা হয়েছে সেই টিমটা শিরোপা জয়ের মতো, সেই টিমে রিয়াল মাদ্রিদের কেউ নেই, একমাত্র ডিন হুইসেন ছাড়া অন্য কাউকে আমার মনে হয়নি যে আসলে খুব কাছাকাছি ছিলেন বা তাদেরকে নিতেই হতো। হুইসেনকে আসলে নেওয়া যেত বা নেওয়া উচিত ছিল, আমার কাছে এটা মনে হয়। আর এর বাইরে আসলে তাদের মূল কনসার্নের জায়গায় স্পেনে, সেটা হচ্ছে গিয়ে প্লেয়ারদের ফিটনেস। নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল, মিকেল মোরেনো, স্পেশালি এই তিনজনের ফিটনেসের যে অবস্থা, সেই জায়গাটাতে স্পেশালি ওই উইলিয়ামস এবং ইয়ামাল
সেইটার উপরেই স্পেনের এই ওয়ার্ল্ড কাপের ভাগ্য নির্ধারিত হবে আমি বলবো না, কিন্তু ওয়ার্ল্ড কাপের স্পেন মানে কি, তারা তো আসলে ওয়ার্ল্ড কাপ জিতবে কি জিতবে না এইটা। স্পেন মনে করেন এখন সেমিফাইনাল পর্যন্ত গেলো, সেটা তো আর সাফল্য না। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেলো, সেটা তো আর সাফল্য না। ওয়ার্ল্ড কাপ জেতা এবং না জেতার মধ্যে পার্থক্যটা গড়ে দিতে পারেন এই লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস, এবং সেই দুইজনের ফিটনেসটাই স্পেনের বড় কনসার্ন বলে আমার কাছে মনে হচ্ছে। নইলে স্কোয়াডের ওই জায়গায় খুব বড় বিতর্কের সুযোগ তো রিয়াল মাদ্রিদের একজন প্লেয়ারও নেই, সেটা সত্ত্বেও আমার কাছে মনে হয় খুব বড় বিতর্কের সুযোগ আসলে দেখছি না। আপনি কি দেখছেন?